সোমাটিক সিমটম ডিসঅর্ডার থাকা মানে শুধু সাইকিয়াট্রিক সমস্যা যে মেডিকেল কোনো কিছু থাকতে পারে না। আমার কিছু না কিছু হচ্ছে ডক্টর আসলে ঠিকমতো ধরতে পারছে না। যেহেতু পড়াশোনা করলে আমার মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে পড়াশোনা আমার বেশি করার দরকার নেই, আমার সুস্থ থাকাটা বেশি জরুরি। মিস্টার এক্স 32 বছরের একজন কর্পোরেট ওয়ার্কার। প্রায় সময় তার বুকে ব্যথা করে অথবা চেস্ট ডিসকমফর্ট হয় এবং এটার জন্য সে রিপিটেডলি বা বেশ কয়েকবারই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়েছেন। ওখানে সব ধরনের পরীক্ষা, ইসিজি, ট্রপোনিন আই, আলটিমেটলি ইকো এবং একটা সময় পর দেখা যায় সে অ্যানজিওগ্রামও করিয়েছেন। এরকম সব সম্পূর্ণভাবে তার কার্ডিয়াক ইভ্যালুয়েশন হয়েছে। এরপর তার তেমন কোনো বড় ধরনের কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি বা কোনো কার্ডিয়াক রোগ ধরা পড়েনি, কিন্তু সে স্যাটিসফাইড ছিলেন না। সে বেশ কয়েকজন কার্ডিওলজিস্ট সুইচ করেন এবং সবাই সব ধরনের চেক আপ করানোর পর, তাকে ওয়ার্ক আপ করানোর পর বলে যে না, আপনার কোনো কার্ডিয়াক সমস্যা নাই। কিন্তু উনি বলতে থাকেন, আমি তো ডিসকমফর্ট ফিল করছি, আমার তো কেমন জানি খারাপ লাগে, এক ধরনের অস্বস্তি বোধ হয় এবং এটার জন্য দেখা যাচ্ছে যে আমি ভয়ে কোনো কিছু করতে পারছি না, আমি বাইরে যেতে ভয় পাচ্ছি বা আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছি, সারাক্ষণ রেস্টের মধ্যেই থাকি। ফাইনালি তাকে একজন কার্ডিওলজিস্ট, একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করলেন বা বললেন যে আপনি একজন সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন বা একজন সাইকোলজিস্ট দেখান। অনেক সময় দেখা যায় আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের শারীরিক কিছু সিমটমস দেখা দেয়, যেমন মাথা ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, হাত পা দুর্বল হয়ে আসা, অবশ হয়ে আসা, মাথা ঘোরানো, এরকম অনেক ধরনের সিমটমস আমরা ফিল করে থাকি এবং এই সিমটমসগুলোর জন্য দেখা যায় যে আমাদের অতিরিক্ত ভয় হয়, চিন্তা হয়, খুব প্রিঅকুপাইড থাকি আমরা এই সিমটমস নিয়ে এবং এগুলা নিয়ে আমরা প্রায় সময় আতঙ্কিত হয়ে যাই যে আমার তার মানে নিশ্চয়ই কোনো বড় ধরনের কোনো কিছু হয়েছে এবং এগুলোর জন্য আমরা প্রায় ডক্টরের কাছে যাচ্ছি এবং অনেক ধরনের ইনভেস্টিগেশনস করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহিন রহমান, কর্মরত আছি লাইফস্প্রিং এ কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে। সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার এরকম একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা সাইকিয়াট্রিক কন্ডিশন যেখানে বডি এবং মাইন্ড খুব জোরালোভাবে ইন্টারকানেক্টেড হয়ে যায় এবং মনের কিছু অসুখ বা মনের কিছু স্ট্রেসের বিষয়টা অনেক সময় আমাদের শারীরিকভাবে প্রকাশ পেয়ে থাকে। একটা কথা দিয়ে শুরু করতে যাই যে সেটা হলো সোম্যাটিক সিমটমের ডিসঅর্ডারের পেশেন্টসরা অভিনয় করছে না, তারা অ্যাক্টিং বা ফেক করছে না, তাদের ডিস্ট্রেসটা বা তাদের সিমটমসগুলো রিয়েল এবং তারা আসলে এইগুলো অনুভব করে এবং এই কষ্টের মধ্যে দিয়ে যায়। সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার আসলে কি? অ্যাকর্ডিং টু DSM-5 অনেক সময় আমাদের এক বা একের অধিক ফিজিক্যাল সিমটমস থাকে এবং এই ফিজিক্যাল সিমটমসের জন্য দেখা যায় আমরা খুব হেলথ অ্যাংজাইটিতে ভুগতে থাকি, অনেক ভয়ে থাকি, প্রিঅকুপাইড থাকি, বারবার দেখা যায় যে হেলথ রিলেটেড বিহেভিয়ার করি, যেমন বারবার চেক করছি, ইনভেস্টিগেশন করছি, ডক্টরের কাছে যাচ্ছি এবং অনেক সময় ফ্যামিলির কাছেও বারবার রিঅ্যাসুরেন্স খুঁজতে থাকি যে আমাদের কোনো ধরনের কোনো অসুখ হলো কিনা, তাহলে কেন আমাদের এই সিমটমসগুলা হচ্ছে। মানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের সিমটমস থাকছে এবং সিমটমসের জন্য যে আমাদের বিহেভিয়ার বা ইমোশনাল রেসপন্স বা রিয়াকশন হচ্ছে সেটা ডিসপ্রপোর্শনেট বা আউট অফ প্রপোর্শন বা খুবই অতিরিক্ত হয়ে যাচ্ছে। সাধারণত এই সিমটমসগুলো 6 মাসের অধিক সময় ধরে থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু যে সাইকিয়াট্রিক সমস্যা তা না, মেডিকেল একটা কন্ডিশনও থাকতে পারে। তো তার মানে এই না যে সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার থাকা মানে শুধু সাইকিয়াট্রিক সমস্যা যে মেডিকেল কোনো কিছু থাকতে পারে না। মেডিকেল সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সমস্যার অনুযায়ী যে রেসপন্সটা সেটা আসলে ডিসপ্রপোর্শনেট বা অতিরিক্ত হয়ে থাকে এবং দেখা যায় এটার জন্য তার সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট হয়ে থাকে সোশ্যাল লাইফে, অকুপেশনাল লাইফে, ইন্টারপার্সোনাল লাইফে, তার সব দিক দিয়ে দেখা যায় অনেক ধরনের সমস্যা বা অনেক ধরনের অসুবিধার মধ্যে দিয়ে সে যেতে থাকে। অনেক ধরনের সিমটমস আমরা সোম্যাটিক সিমটম ডিসঅর্ডারে পেয়ে থাকি, তার মধ্যে পেইন একটা প্রিডমিনেন্ট সিমটম, যেমন হেডেক থাকে, স্টামাক এক মানে পেটে ব্যথা থাকে, হাতে পায়ে অনেক জায়গায় ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে, পিঠে ব্যথা থাকতে পারে, বুকের মধ্যে ব্যথা থাকতে পারে, চেস্ট ডিসকমফর্ট থেকে থাকে। এছাড়াও দেখা যায় অনেক সময় লোকালাইজ যেরকম সিমটমও যেরকম থাকতে পারে, তা এছাড়াও ভেগ কিছু সিমটম থাকতে পারে বা জেনারেলাইজ সিমটম থাকে, যেমন শরীরে খুব দুর্বল হয়ে যাওয়া, অনেক ফ্যাটিক লাগে, মনে হচ্ছে মাথা কেমন ঘুরছে, সারাক্ষণ গাটা খুব ঝিঝি হয়ে আসতেছে, হাতে পায়ে কোনো শক্তি পাচ্ছে না, কেমন অবশের মতো হয়ে যাচ্ছে। তো এর সাথে সাথে ফিজিক্যাল সিমটমের সাথে সাথে আমরা সাইকোলজিক্যাল যে সিমটমস বা রিয়াকশনস গুলা দেখে থাকি যে তারা হলো অতিরিক্ত আতঙ্কিত থাকে তার এই সিমটমস নিয়ে, সারাক্ষণ ভাবতে থাকে যে আমার কি না কি জানি
হয়ে গেল। এছাড়াও দেখা যায় তারা রিপিটেডলি ডক্টরের কাছে যাচ্ছে, অনেক ধরনের ইনভেস্টিগেশন করছে, এবং এই খালি যে ব্লাড ইনভেস্টিগেশন বা এক্সরে করে থাকে তা না, অনেক সময় দেখা যায় তারা ইনভেসিভ কিছু প্রসিডিওরও করে ফেলে। যেমন যেটা বললাম যে চেস্ট পেইনের ক্ষেত্রে তারা অ্যানজিওগ্রাম পর্যন্ত করে ফেলে, এন্ডোস্কোপি করে ফেলতেছে, কোলোনোস্কোপি করে ফেলছে, এছাড়া সিটি স্ক্যান, এমআরআই সব ধরনের ইনভেস্টিগেশন তারা রিপিটেডলি করতে থাকে। এছাড়াও গুগলে তারা প্রায় সময় সিমটমস চেক করতে থাকে, এবং সিমটমস যখন তারা সার্চ করে দেখা যায় যে তাদের কাছে ওই ওই খুব সিভিয়ার ডিজিজ গুলোই মনে হতে থাকে যে তার বুঝি এরকম কিছু হয়ে গিয়েছে। ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে, তার রিপিটেড বডি চেকিং করতেছে, সে ডক্টরের কাছে কিছুদিন পরপরই ডক্টর চেঞ্জ করছে, কারণ যখনই তাকে ডক্টর বলে যে ইনভেস্টিগেশন বা সব ফলো আপ করে তাকে বলছে যে না আসলে তেমন বড় ধরনের কোনো কিছু হয়নি, এটা আসলে আপনার মনে হয় কোনো সাইকিয়াট্রিক অসুবিধা, তাদের এটা তখন তারা স্যাটিসফাইড থাকে না, বলে যে না আমার কিছু না কিছু হচ্ছে, ডক্টর আসলে ঠিক মতো ধরতে পারছে না। তারা ফ্যামিলি মেম্বার্সের কাছে রীতিমতো রিঅ্যাসুরেন্স যেতে থাকে যে না বলো তো আমার কি কোনো কিছু হলো কি হলো না, এসব অনেক ধরনের সাইকোলজিক্যাল রিয়াকশনসও আমরা ইউজুয়ালি দেখে থাকি। সোম্যাটিক সিমটম কাদের হয়ে থাকে? জেনারেল পপুলেশনের মধ্যে দেখা যায় প্রায় 5% to 7% মধ্যে এই সমস্যাগুলা থাকতে পারে, এবং মহিলাদের ক্ষেত্রে এই সিমটমসগুলো বেশি দেখা দেয়। ইউজুয়ালি আর্লি অ্যাডাল্টহুডের মধ্যে দিয়ে এই সিমটমসগুলো প্রকাশ পেতে থাকে, এবং অ্যাজ পারসন এইজেস আস্তে আস্তে অনেক সময় সিভিয়ারিটি বাড়তে থাকে। সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার হওয়ার কারণটা কি? দেখা গিয়েছে যে বায়োলজিক্যাল কারণ যদি আমি বলি, অনেকের ক্ষেত্রে যারা এই সমস্যায় ভুগে তাদের নার্ভাস সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ থাকে বা হাইপার ভিজিল্যান্ট থাকে। তারা নর্মাল বডি সেন্সেশনটা, যেটা আসলে আমরা অন্য সবার জন্য খুবই নর্মাল বা মনে করে ইটস এ পার্ট অফ লাইফ, এরকম বডি সেন্সেশনটাকে সে খুব ডেঞ্জারাস বা খুব ট্রিগারিং হিসেবে নিয়ে থাকে, এবং এটাকে সে পারসিভ করে অন্যভাবে যে হ্যাঁ তার মানে এটা অসুখের কোনো লক্ষণ। তো এরকম হাইপার ভিজিল্যান্ট বা এরকম এক্সেসিভলি অ্যালার্ট নার্ভাস সিস্টেম একটা যেমন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে থেকে থাকে। এছাড়াও দেখা যায় যাদের মধ্যে ছোটবেলা থেকে খুব চাইল্ডহুড অ্যাবিউজ বা নেগলেক্টের মধ্যে দিয়ে বড় হয়েছে, তারা ফিজিক্যাল সিমটমস বা তাদের সোমাটাইজেশন হওয়াটার সম্ভাবনা বেশি থাকে, বিকজ তারা হয়তো বা বিভিন্ন সময় ছোটবেলা থেকে তাদের ইমোশনস গুলা এক্সপ্রেস ঠিক মতো করতে পারেনি, এবং সেগুলা এখন ফিজিক্যাল সিমটমসের মাধ্যমে বহিঃপ্রকাশ হচ্ছে। এছাড়াও যেসব ফ্যামিলিতে ফিজিক্যাল সিমটমসকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বা দেখা গেছে যে প্যারেন্টসরা অল্পতে তারাও খুব অ্যাংশিয়াস প্রকৃতির, যে ছোটখাটো অসুখ বিসুখ হলে তারা খুব অ্যাংশিয়াস হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, তাদের মধ্যেও তাদের সন্তানদের ক্ষেত্রেও ভবিষ্যতে সোমাটাইজেশন হওয়ার সম্ভাবনা অনেক থেকে থাকে। এছাড়াও অনেক সময় দেখা দেয় যে কারো কারো মধ্যে কিছু কগনিটিভ এরার থাকে, যেমন তারা খুব ক্যাটাস্ট্রোফাইজেশন, মানে অল্পতেই খুব নেগেটিভ, অতিরিক্ত, যে হ্যাঁ অনেক খারাপ ধরনের চিন্তা ভাবনা করে, তাদের মধ্যে দেখা যায় এই থিঙ্কিং এর জন্য, কগনিটিভ এররের জন্য তাদের এরকম হতে পারে। অথবা যাদের নেগেটিভ অ্যাফেক্টিভিটি থাকে, বা তারা খুবই নিজেরাও খুব হাইপার ভিজিলেন্ট টাইপের মানুষ, যাদের ধরনের এরকম কগনিটিভ এরার্স গুলো থাকে, তারাও এই বডি সেন্সেশনস গুলাকে বা ছোটখাটো সিমটমস গুলোর প্রতি তাদের ইমোশনাল রেসপন্সটা অনেক বেশি হয়ে থাকে। সোম্যাটিক সিমটম ডিসঅর্ডারের কমপ্লিকেশনস বা আসলে এটার ইম্পেয়ারমেন্ট আসলে কি হয়ে থাকে? দেখা যায় যে সিগনিফিক্যান্ট একটা ইম্পেয়ারমেন্টের মধ্যে দিয়ে পেশেন্টসরা যেয়ে থাকে। যেমন তারা যখন এই সিমটমসগুলো ফেস করে, তারা যেহেতু মনে করে যে তাদের বড় ধরনের কোনো অসুখ আছে, তারা মনে করে যে আমি যদি এখন বেশি চলাফেরা করি বা বেশি অ্যাক্টিভিটি করি তাহলে বুঝি আমার অসুখটা আরো বেড়ে যাবে। তারা দেখা যায় তাদের অ্যাক্টিভিটি কমিয়ে নিচ্ছে, বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে, যে বা এক সময় দেখা যায় যে তারা কর্মক্ষেত্রেও ঠিক মতো আর যাচ্ছে না বা ফাংশন করতে পারছে না, বা তার যে দৈনন্দিনের কাজগুলো থাকে, যেমন তার বাসার কাজ বা তার নিজের প্রতিদিনের যে পার্সোনাল কাজগুলো, সেগুলো সে আস্তে আস্তে কমিয়ে আনা শুরু করে, এবং একটা সময় দেখা যায় যে তারা এমন হয়ে যায় যে প্রায় সময় অসুস্থ থাকে, বেড বাউন্ড হয়ে যাচ্ছে, তারা কোনো কিছুই করতে পারছে না। এক্ষেত্রে দেখা যায় সে তার অকুপেশনাল ইম্পেয়ারমেন্ট হয়, বা যে একজন স্টুডেন্ট সে পড়াশোনা থেকে অনেক পিছিয়ে পড়ছে, সে ভাবতেছে যে পড়াশোনা করলে, যেমন অনেকের ক্ষেত্রে একটু স্ট্রেস নিলে বা পড়াশোনা করলে মাথা ব্যথা হচ্ছে, পরীক্ষার সময় স্ট্রেসগুলো বেড়ে যাচ্ছে, সে মনে করতেছে মাথা ব্যথাটা সিরিয়াস কোনো অসুখের লক্ষণ। সে বারবার ইনভেস্টিগেশন করেও দেখলো যে না আমার তেমন কিছু ধরা পড়ছে না, বাট আমার রোগটা মনে হয় আসলে ধরা যাচ্ছে না। তো এরকম চিন্তা ভাবনা থেকে সে চিন্তা করলো যেহেতু পড়াশোনা করলে আমার মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে পড়াশোনা আমার
আমার বেশি করার দরকার নেই, আমার সুস্থ থাকাটা বেশি জরুরি। সে নিজের একাডেমিক পারফরমেন্সটাও আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকে এবং পড়াশোনা থেকে সে সরে আসতে থাকে। এবং রিপিটেডলি তারা দেখা যায় ইনভেস্টিগেশন করতে থাকে, অনেক মেডিকেশন নিচ্ছে। এই মেডিকেশনের সাইড এফেক্টসগুলোর জন্য তার আরও সমস্যা হচ্ছে, যেহেতু তার বডি অলরেডি অনেক সেন্সিটিভ, সে মেডিসিনের নর্মাল সাইড এফেক্টসগুলোকেও অনেক এক্সাজারেট করে বা অনেক তার কাছে এগুলো বড় এবং খুবই ডেঞ্জারাস মনে হতে থাকে। এছাড়াও রিপিটেড ইনভেসিভ প্রসিজিওরের জন্য বডির উপর তার প্রভাব পড়ছে এবং এই ইনভেস্টিগেশন বলেন, ইনভেসিভ প্রসিজিওর এবং ডক্টর শপিংয়ের জন্য তার একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনও হয়ে যাচ্ছে, সে অনেক আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর যদি আমরা বলি সম্পর্কগুলোর মধ্যে কিভাবে এফেক্ট হয়, ফ্যামিলি তাকে রিঅ্যাসিওর করতে করতে একটা সময় এক্সস্টেড হয়ে যেতে পারে। তারা হয়তোবা বলতে পারে যে তুমি তো সারাক্ষণই অসুস্থ থাকো, সারাক্ষণই তো দেখি বিছানায় পড়ে থাকো, এবং এইটার জন্য দেখা যায় যে তার ওই মানুষটার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, ফ্যামিলি মেম্বার্সের থেকেও সে দূরে সরে যাচ্ছে, ম্যারিটাল কনফ্লিক্ট শুরু হতে থাকে। স্পাউস বলতে থাকে আমাদের লাইফ কি তাহলে এই অসুখের মধ্যেই সারাক্ষণ থাকবে, ইলনেস সেন্টারটি হয়ে যাবে, এবং এগুলোর জন্য দেখা যায় তাদের দাম্পত্য জীবনেও অনেক ধরনের অসুবিধা ফেস করতে হয়। তো এইসব ক্ষেত্রে কি আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব? সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার ট্রিটমেন্টের আগে যেটা আমরা অবশ্যই বলে থাকি সেটা হলো কারো যদি কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে সেটা ইভ্যালুয়েশন করা অবশ্যই জরুরি। আমরা যেন তার সোমাটাইজেশনটাকে ডিসমিসিভ ভাবে না নিয়ে যে তার যেহেতু সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার আছে তার মানে তার আর কোনো ফিজিক্যাল কোনো কিছু হতে না পারে, আমরা যেন অ্যাজ ক্লিনিশিয়ান সেটা না করি এবং তার প্রতি ডিসমিসিভ না হই। অবশ্যই তার মেডিকেল চেক আপটা এনশিওর করার পর যখন কোনো কিছু পাওয়া যাচ্ছে না বা অন্য কোনো ডেফিনেট ডায়াগনোসিসের মধ্যে আসে না, তখন যখন আমরা একজন এক্সপার্ট ওপিনিয়ন দরকার তখন যেন আমরা এটাকে অ্যাড্রেস করি। তার মেইন স্টে অফ ট্রিটমেন্টটা হলো সাইকোলজিক্যাল। আমাদের ফার্স্ট ইয়াটাই থাকে তাকে সাইকো এডুকেট করা, পেশেন্টের রোগ সম্পর্কে তাকে জানানো, তার এটা যে আসলে কেন হচ্ছে, বডির রেসপন্সটা কি এবং এই বডির রেসপন্সটাকে সে কিভাবে পারসিভ করছে বা ইন্টারপ্রেট করছে সেগুলো সম্পূর্ণভাবে তাকে এক্সপ্লেন করা, বোঝানো। তারপর আমাদের থাকে আমরা অনেক সময় কাউন্সেলিং করে থাকি, সিবিটি দিয়ে থাকি। তার যদি কোনো কগনিটিভ এরর থাকে বা চিন্তার মধ্যে কোনো ধরনের ডিস্টরশন চলে আসে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। এছাড়া তাকে নিয়মিত আমরা লাইফস্টাইল মডিফিকেশন যেমন রিল্যাক্সেশন, ব্রিদিং এক্সারসাইজগুলো করতে বলি, তাকে মাইন্ডফুলনেস করতে বলি, মেডিটেশন প্র্যাকটিস করতে বলি, রেগুলার স্লিপ হাইজিন মেনটেন করতে পারি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে তাকে মোটিভেট করা। এছাড়াও তার লাইফটা একটা রুটিনের মধ্যে একটা স্ট্রাকচারের মধ্যে আনার জন্য আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। এছাড়াও তার যদি সাইকিয়াট্রিক কোনো কোমরবিডিটি থেকে থাকে, যেমন প্রায় সময় দেখা যায় যে এইসব ক্লায়েন্টসদের ক্ষেত্রে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিয়াস, ওসিডি ট্রেটস, এগুলো অনেক কোমরবিডিটিস থেকে থাকে, সেগুলোও যেন আমরা অ্যাডিকুয়েটলি ট্রিট করে থাকি। সাথে সাথে তার যদি কোনো ফিজিক্যাল অসুখ থেকে থাকে সেটাও যেন আমরা আন্ডার ট্রিটমেন্টে রাখি এবং সেগুলার সিমটমস এবং মেডিকেশনের সাইড এফেক্ট সম্পর্কে তাকে অবগত করে সে যেন এগুলাকে হাইপার ভিজিলেন্ট না হয়ে এক্সেসিভ বা ডিসপ্রপোর্শনেট ওয়েতে অ্যাড্রেস না করে সেগুলো সম্পর্কেও তাকে জানানো বা তাকে সেই বিষয়ে অবগত করা। ইউজুয়ালি দেখা যায় যদি আনট্রিটেড থাকে তাহলে সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট করে তাকে অনেক সময় বেড বাউন্ড করে দেয় এবং তখন দেখা যায় যে প্রগনোসিস আসলে খুব একটা ভালো হয় না। কিন্তু আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, একটা থেরাপিউটিক অ্যালায়েন্স তার সাথে ডেভেলপ করতে পারি, তাকে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দিয়ে তার কোমরবিডিটিস ট্রিট করে থাকি, তাহলে এটা ট্রিটমেন্ট যোগ্য এবং দেখা যায় যে রেসপন্সও আসলে অনেক ভালো আসে। সবার শেষে যেটা আমরা বলতে চাই যে আমরা অ্যাজ সাইকিয়াট্রিস্ট বুঝি যে আসলে মাইন্ড এবং বডি কত ডিপলি ইন্টারকানেক্টেড থাকে এবং আমরা আছি আপনাকে এমপ্যাথেটিক ওয়েতে ট্রিটমেন্ট করার জন্য। আমরা বলছি না যে আপনি সিমটমসগুলো বানাচ্ছেন বা ফেক করছেন, আমরা জানি যে আপনার সিমটমসগুলো রিয়েল এবং আমরা আপনাকে সাহায্য করার জন্য আছি। যারা বাইরের দেশে থাকেন, দ্বিতীয়ত যারা ঢাকার বাইরে থাকেন তারা ঢাকার মতো একদম একটা স্পেশালাইজ সার্ভিসেস চাচ্ছেন। তৃতীয়ত তারা কর্মরত আছেন বিভিন্ন জায়গায় এবং টাইমিংটা মিলাতে পারছে না। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যেমন ফ্যামিলি প্রেশার থাকে বা ছোট বাচ্চা থাকে বা স্টুডেন্ট, তারা অনেক সময় তাদের গোপনীয়তা রক্ষা করে অন্য কাউকে জানাতে চায় না। এগুলো সব প্রাইভেসি মেনটেন করার জন্য তারা ইন পার্সন না এসে অনলাইনে দেখাতে কমফোর্টেবল ফিল করে। তো সেক্ষেত্রে দেখা দিয়েছে যে এসব যখন যাদের কারো লিমিটেশনস থাকে তারা ইন পার্সন আসতে পারছে
পারছেন না, তাদেরকে আমরা ইন পার্সনে আমরা যতটুকু সময় দিয়ে ধৈর্য সহকারে এমপ্যাথেটিক্যালি এবং একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচ করে থাকি, অনলাইনেও আমরা আপ টু মার্ক রেখে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। এবং অনেকের ক্ষেত্রে যেটা আমি খুব পার্সোনালি ফেস করে থাকি বা দেখে থাকি, যে যারা বাইরে থাকেন তারা প্রায় সময় অনেক বাইরে যখন সাইকিয়াট্রিস্ট তাদেরকে দেখাতে হয়, তারা বিভিন্ন সময়ে যেহেতু অন্য এথনিসিটি থাকে, ন্যাশনালিটি থাকে, তারা একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলেন, একটা কালচারাল ডিফারেন্স থাকে, সব কিছু মিলিয়ে তারা অনেক সময় কমফোর্টেবল ফিল করে না ও তাদের সাথে সেশন নেওয়াতে। সেক্ষেত্রে দেখা যায় যে যদি অনলাইন সার্ভিসেসটা যেহেতু আমাদের অ্যাভেলেবেল থাকে, তারা প্রায় সময় এরকম নিয়ে থাকে এবং তারা নিজেরাই ফিডব্যাক দেয় যে হ্যাঁ, তার বাইরে সেশন নেওয়ার থেকে দেশীয় কোনো ডক্টর বা সাইকিয়াট্রিস্ট তারা অনলাইনে নিতে পারে, তাদের জন্য অনেক বেশি উপকার হয়ে থাকে। এবং যারা ধরেন বিভিন্ন কারণে ছোট বাচ্চা আছে, সে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এসে একটা যে সেশন নেবে, এতটুকু সময় তার বাচ্চাকে রেখে আসবে বা নিয়ে আসবে, এটা তার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই সব পেরেন্টস বা সেই সব মায়েদের জন্য অনলাইন সার্ভিসেসটা খুবই ইউজফুল।